তো গাইজ, আজ থেকে প্রায় 2 বছর আগে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা শুরু করি। সত্যি কথা বলতে তখন আমার সেরকম দামি কোনো ফোন ছিল না, কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে কিভাবে তোমাদের কাছে পৌঁছানো যায়, কিভাবে নিজের বক্তব্য তোমাদের সঙ্গে রাখা যায়। আমি দিন রাত খুব খেটেছি। আমি নিজে ভিডিও তৈরি করতাম, নিজে এডিটিং করতাম, নিজে খবর জোগাড় করতাম, দিয়ে তারপরে এই প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসতাম। আমি সত্যি বলছি, আমি সত্যি খুব ডাউন টু আর্থ ছিলাম। আমি প্রচণ্ড খেটেছি। আমি দিনে মাত্র 10 ঘন্টা ঘুমাতাম, আর বাকি সময়টা আমি খাটতাম। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস কী করে হবে? একটু বেশি হয়ে গেল না? আরে ইয়ার, এই তো হে পিয়ার, পিয়ারই তো হে ইয়ে। এই জিনিসটাই তো হচ্ছে। আর আজকে এই জিনিসটা নিয়েই কথা বলবো। আজকে কথা বলবো যে একটা নতুন ট্র্যাডিশন আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে, যেখানে আমাদের নেপো কিডস আমি বলা পছন্দ করি না, স্টার কিডসরা, তাদের বাবারা বড় বড় সুপারস্টার। তো বাবা তাদের ছেলেদের লঞ্চ করতে হবে। তো বাবারা একটা টিম বানিয়ে রেখেছে যারা ক্যামেরা নিয়ে সবসময় তাদের ছেলেদের পেছনে ঘুরছে। আর কিছু কিছু লোককে টাকা দিয়ে গেটের সামনে, যেখানে ছেলে যাচ্ছে, ছেলে যখন গাড়ি থেকে নামবে, 500 টাকা দিয়ে একটা লোককে দাঁড় করে দিয়েছে যে তুমি কি একটু হাত মেলানোর চেষ্টা করবে। তো তারা হাত মেলাচ্ছে, আর সেই ছবিটা টুক করে তুলে নিচ্ছে, তুলে নিয়ে গিয়ে ফটোটা ছেড়ে দিচ্ছে। আরে এই স্টারের ছেলে দেখেছেন কি ডাউন টু আর্থ, একটা সাধারণ মানুষের সঙ্গে গাড়ি থেকে নেমে হাত মেলাচ্ছে। দিয়ে তারপরে সে ঘরে যাচ্ছে, গিয়ে ইস আমার হাতে একটা গরিব মানুষের সঙ্গে হাত মিলিয়ে নিলাম বলে এরকম করে হাত পরিষ্কার করে ফেলছে। এটাই হচ্ছে, বিশ্বাস করছেন না? এটাই বাস্তব কথা। নয়তো আপনি ভাবতে পারেন ইব্রাহিম আলী খান, ইব্রাহিম আলী খান তো ওর নাম, না আমি তো ঠিক করে জানি না, বা জুনেদ খান বা খুশি কাপুর, এদের নাকি ফ্যান। মানে ভাবতে পারছেন? যাদের নাম এখন পর্যন্ত ঠিক করে জানি না, তাদের ফ্যান, তাদের সঙ্গে নাকি হাত মেলানোর জন্য লোকে বাইরে নাম ওয়েট করছে। মানে কতটা কি হতে পারে? হ্যাঁ, গজব ইয়ার, গজব। তো আজকে কথা বলবো এই ফেক পিয়ার, এবং কিভাবে এই ফেক পিয়ার আস্তে আস্তে স্টারডমকে ধ্বংস করছে সেটা নিয়ে কথা হবে। প্লাস এই ফেক পিয়ার কি প্রত্যেকটা স্টারের জন্য, এবং তার সাথে কথা বলবো মানুষ কীভাবে ফেক পিয়ার দ্বারা প্রভাবিত হচ্ছে, এই সব নিয়ে। তো ভিডিওটা হয়তো 10 মিনিট মতো হবে, তো প্লিজ প্রত্যেকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা দেখো। কারণ ভিডিওটাতে এমন একটা আলোচনা হবে যে আলোচনাটা মেনলি আমাদের সাধারণ অডিয়েন্সের আলোচনা, যেটা আমরা সবসময় দেখছি। তো এই রিসেন্ট টাইমে 1-2 বছরের মধ্যে বেশ কয়েকজন স্টারকে ডেবিউ করে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমির খানের ছেলে জুনেদ খান, যে মহারাজ বলে একটা সিরিজ দিয়ে ডেবিউ করেছে। প্লাস আছে হচ্ছে এবছর আবার তার একটা সিনেমা আছে লাভিয়া বলে। খুশি কাপুর, ইব্রাহিম আলী খান, এবছর বীর পাহাড়িয়া বলে একজন স্টার ডেবিউ করলো অক্ষয় কুমারের সাথে। তো এরকম অনেক স্টার কিন্তু ডেবিউ করছে। তারপরে গত বছর না তার আগের বছরই সুহানা খান, শাহরুখ খানের ছেলে, শাহরুখ খানের মেয়ে, তিনি ডেবিউ করলেন। এবছর শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ডেবিউ করবে ব্যাডাস বলে। তো এদের নিয়ে এখন একটা জিনিস হচ্ছে খুব, যে পিআর, যেটা বললাম যে এদের বাবাদের প্রচুর পয়সা আছে। তো ক্যামেরাম্যান একটা টিমকে তারা সেট করে রেখেছে, তারা তাদের ছেলে বা মেয়ের পেছনে সব সময় ঘুরবে আর তাদের নিয়ে প্রচার করবে যে কত ডাউন টু আর্থ। আপনি এখন ফেসবুক বা ইনস্টাগ্রাম, তার যে রিলস, যে শর্টস ভিডিওগুলো হয় না, ওগুলোকে একটুখানি স্ক্রল করবেন, দেখবেন প্রতি 5টার মধ্যে একটা ভিডিওতে এদের মধ্যে কেউ একজন আছে। হয় দেখাচ্ছে বীর পাহাড়িয়া ওই সব জায়গায় নমস্কার, এরকম করে হাত দুটো জোর করে নমস্কার করছে, দিয়ে বলছে এই সিনেমাটা দেখতে যান, খুব ভালো সিনেমা হয়েছে, আর আমরা খুব ভালো কাজ করেছি, আমাদের দুজনের, আমি অক্ষয় কুমারের সঙ্গে কাজ করে খুবই আমি অনেক কিছু শিখেছি। কী শিখেছি সেটা বলছে না, অনেক কিছু শিখতে পেরেছি, আপনারা প্লিজ যান। আর ওই এক পায়ে নাচ করছে ট্যাং 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 করে, এই এক জিনিস। মানে এটা তো স্ক্রিপ্টেড, এর বাইরে তো কিছু শেখানো হয়নি। যেমন সেই ওই যে ওই বাচ্চাটা মোটু মতো একটা বাচ্চা না, সেই খুব ঠাকুরের ফিয়ে করে, মাঝখানে খুব ট্রোল হচ্ছিলো, ওকে যেমন সেই স্ক্রিপ্টেড জিনিস সব বলছে, এদের ওই স্ক্রিপ্টেড জিনিস শিখিয়ে দিয়েছে, সেটাই বলে যাচ্ছে। বা এই রিসেন্টলি রাসা থাডানি, মানে আমাদের ওই যে নায়িকা, খুব পপুলার নায়িকা, যাকে 90s সেক্সি সেরেন বলা হয়, রবিনা ট্যান্ডনের মেয়ে। তো তার ওই একটা গান বেরিয়েছিল উই আম্মা বলে, ওই আজাদ সিনেমার থেকে। সিনেমাটা দেখা গেল ভাটের সিনেমা একটা। আমি সত্যি কথা বলছি, স্বীকার করছি, আমি সিনেমাটা হলে গিয়ে দেখিনি। আমার কোনো প্রয়োজন মনে হয়নি হলে গিয়ে দেখার, কারণ আমি
এত বেকার সিনেমা আমি ওই পাইরেসি করে দেখেছিলাম, সত্যি বলছি, অন গড বলছি, সেই জন্য সেটা রিভিউ আমি করিনি। ঠিক আছে, আমাকে একজন পাঠিয়েছিল টেলিগ্রামে, ওই লিঙ্ক দেখেছি, একদম বেকার সিনেমা একটা। তো ওই একটা উই আম্মা গানটা ওই সবাই দেখছি, আমি দেখলাম যে যখন গানটা রিলিজ হলো প্রত্যেকটা লোক, মানে যারা সিনেমা দেখেও না হয়তো তাদের কাছে সিনেমা দেখার মেন হচ্ছে একটা আইটেম ড্যান্সে, একটা ভালো দেখতে আইটেম গার্লকে দেখবো, এই জন্য তারা গানটা দেখেছে। আরে হেভি করেছে ভাই, সুপারস্টার রোয়েনা ট্যান্ডনকে ছাপিয়ে গেছে, এই হিরোইনকে ছাপিয়ে গেছে, এই নেক্সট সুপারস্টার হিরোইনদের দিক থেকে। যখন সিনেমাটা এলো দেখা গেলো ঠিক করে মুখে লিপসি করতে পারে, লিপসিং করতে পারে না ঠিক করে। অপর দিকে আছে হচ্ছে আমির খানের ছেলে জুনেদ খান, আমি তার মহারাজা সিরিজটা দেখেছি, এমন কিছু মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, মানে চিসাল কিছু করে দিন না, সিম্পল অভিনয়। তারপরে তার এই যে এই সিনেমাটা লাভি আপ্পা এর যে গান ফানগুলো দেখলাম, এক একটা লিপসিংয়ের প্রবলেম, মানে এখন এত বড় একটা স্টারের ছেলে, এত বড় হয়ে তাকে লঞ্চ করা হচ্ছে, তার লিপসিংয়ে প্রবলেম হচ্ছে, ভাবতে পারছেন? এটা হচ্ছে স্টার কিড। সুহানা খান, আমাদের কিং খানের মেয়ে, শাহরুখ খান তো লেজেন্ড, তাকে নিয়ে কোনো কথা, কিন্তু তার মেয়ে, ঠিক আছে। আর্কাইজ দেখলাম আমরা তার, মানে কী বলবো, কী করতে পারে আমি জানি না। এ নাকি পরবর্তীকালে সুপারস্টার নায়িকাদের মধ্যে বিশাল কিছু লোকে দেখে নিয়েছে, তার মধ্যে নাকি বিশাল কিছু গুণ আছে। তো এই নিয়ে তারা সবাই প্রচার করছে বিশাল কিছু আছে, এই আছে ওই আছে। তো আর্কাইজে আমি সেরকম কিছুই দেখতে পেলাম না তার। তারপরে সে ল্যাকমি ফ্যাকমি এসব অনেক কিছুর অ্যাড দিল, এবং সবার সামনে কিং নিয়ে তার বাবা তাকে রিলঞ্চ করবে বড় একটা সিনেমায়। তো দেখা যাক সেই সিনেমাটা কেমন হয়। অপরদিকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, যাকে তো মানে যার এখন পর্যন্ত সিম্পল কিছুই আসেনি, না একটা ওই কোনো অ্যাডস এসছে না কি এসছে, বাবার সাথে দু একটা অ্যাড করলো খালি। তো তাকে এখনই শাহরুখ ভক্তরা, অডিয়েন্স, ও নেক্সট সুপারস্টার ভাই, এই হচ্ছে নেক্সট সুপারস্টার, বাবাকে ছাপিয়ে যাবে, সব হিরোর কাজ খেয়ে নেবে। এদিকে যখন ওই ব্যাডেস অফ বলিউডের ট্রেলারটা এলো, ওই এক অড শট বাবা, এক অড শট, ওই জিনিস। তো এটা হচ্ছে আমাদের বলিউডের অবস্থা। বাকি তো কারোর কথা বললাম না, জানেনি, সারা আলি খান, জাহ্নবী কাপুর একের পর এক বড় বড় সিনেমা পেয়ে যাচ্ছে। এদিকে অভিনয়ের মানে জানে না, হ্যাঁ আমি বলছি অভিনয়ের জানে না, হ্যাঁ আমি বলছি, কারণ যদি আমাকে বলতে বলে আমি করে দেবো, ইয়াস, হ্যাঁ এইটুখানি আমার ক্ষমতা আছে যে এরা যেরকম অভিনয় করছে আমাকে যদি আজকে সেই জায়গাটা দেয় কেউ, আমি করে দেবো, কারণ ওটা আমার প্যাশন। আজকে হয়তো একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের এই ঘরের টুকুর মধ্যে বসে ভিডিও করছি বলে আপনার বলে ওরি ভাই এত বড় বড় কথা না, আর যারা যারা আমি এটা করে দিতে পারবো, সেই ক্ষমতাটা আছে যে এরা যেরকম অ্যাক্টিং করে তার থেকে অন্তত বেস্ট বেটার করতে পারবো আমি। এদের প্রত্যেকের অ্যাক্টিং দেখেই আমি বলছি, তাই এর থেকে বেটার করতে পারবো। তো সেই জন্য যাদের যেটা আমি করতে পারবো, এবং দেখুন কাউকে মানুষকে ছোটো করাটা উচিত নয়, কিন্তু এই যে একটা ফেক জিনিস এদেরকে নিয়ে ছড়ানো হচ্ছে যে এরা এই করে দিচ্ছে, এরা ওই করছে, এরা ডাউন টু আর্থ, আসলে কী বলুন তো, এই যে ডাউন টু আর্থ যে জিনিসটা না, এটা আসলে কিছু নয়, এটা হচ্ছে এখন একটা নতুন টেকনিক্স। দেখবেন সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পরে না বলিউডের প্রচুর মানে কী বলবো, বলিউডকে নিয়ে প্রচুর খিল্লি হয়েছে, ঠিক আছে, মানুষ প্রচুর খিল্লি করেছে বলিউডকে নিয়ে। এবং তারপরে এবং সুশান্ত সিংয়ের মৃত্যুর পর থেকে ওই টাইমের পর, মানে 2020 পর থেকে কোনো স্টার কিড যাদের লঞ্চ হয়েছে, এক্সেপ্ট আমার মনে হয় আহান শেট্টি, মানে আমাদের সুনীল শেট্টির ছেলে বাদে বাকি কেউ সাকসেসফুলি মানে লঞ্চ হয়নি, মানে প্রত্যেকের সিনেমা ফ্লপ বা ডিজাস্টার হয়েছে, ঠিক আছে। এবং নায়িকাগুলোতে যারা লঞ্চ হয়েছে তারা না অভিনয় জানে, যেমন প্রত্যেক নানন্দা পান্ডে বলুন, তারপর আপনার তারা সুতারিয়া, দেন আপনার সারা আলি খান, জাহ্নবী কাপুর, এখন তার বোন খুশি কাপুর, রাশা থারানি, একটা কেউয়ের মানে অভিনয় কতটা জানে সেটা সত্যি বলছি, মানে এটা প্রশ্ন, বড় একটা কোশ্চেন মার্ক থাকা উচিত এর মধ্যে। এবার আপনি বলুন যে তলাকে নেপুটিজম, না নেপুটিজম যে বাজে নয়, এর একটা বড় উদাহরণ কি জানেন, নেপুটিজম বাজে না তার একটা বড় উদাহরণ হচ্ছে রণবীর কাপুর, তার একটা বড় উদাহরণ হচ্ছে আলিয়া ভাট, তার একটা বড় উদাহরণ হচ্ছে শাহিদ কাপুর যে ম্যায় সিনেমায় ব্যাক ড্যান্সার হিসেবে, হয়তো সিনেমাটা অন্য হতে পারে, বা শাহরুখ খানের ব্যাক ডান্সার হিসেবে কিন্তু কাজ শুরু করেছিল। ভাবুন, সে পঙ্কজ কাপুরের ছেলে, একটা বড় ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে ওই লেয়ারটা দেখেছে, ওই স্টেজটা দেখেছে জীবনে, যে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে জীবনে কেরিয়ার শুরু করা। রণবীর কাপুরকে দেখুন, তার সিনেমা একসময় ফ্লপ হয়েছে, কিন্তু সে যখন লঞ্চ করে তাকে বড়োভাবেই লঞ্চ করা হয়েছিল, কিন্তু তার সিনেমা ফ্লপ হয়েছে পরপর, কিন্তু যখনই সে নতুন কোনো কাজে এসছে সে নিজেকে চিনিয়েছে, সেটা জাগ্গা জাসুস হোক, সেটা বরফির মতো সিনেমা হোক, বা সেটা অ্যানিমেল হোক, সে নিজের জাতটা চিনিয়েছে। আলিয়া ভাট
সে যখন একদিকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার বা বদ্রীনাথ কি দুলানিয়ার মতো সিনেমা করছে, অন্যদিকে সে হাইওয়ে বা রাজির মতো সিনেমা করছে বা গাঙ্গুবাই কাথেওয়ারি করছে, প্রুফ করেছে ওই জায়গাটাতে, ঠিক আছে। বা শাহিদ কাপুরের কথা আমি বললাম, আপনি আহান কাপুর বলে কাপুর ফ্যামিলির একজন আছে, উনি প্রবাবলি রণধীর কাপুর বা এরকম কারো একজন ছেলে, ওকে দেখুন এখনও সিজ মানে এত কাপুর ফ্যামিলির মতো হওয়ার পর হতো, যাদের যেহেতু পিআর নেই, পেছনে পিআর টিম লেগে নেই, আমরা কিন্তু তার নামই যাই না। দ্যাট সেম গোস টু মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী। এবার অনেকে এখানে আমাকে প্রশ্ন করবে যে মিমো চক্রবর্তীর কথা আছে, সে তো অভিনয় খুব একটা ভালো না। হ্যাঁ, সে অভিনয় ভালো না, তার জিমি বা তার রকি কথা যদি বলি, আমার তার অভিনয় ভালো লাগেনি, ঠিক আছে, এটা বাস্তব কথা। কিন্তু রকি সিনেমাটা দেখুন, যখন রকি রিলিজ করে বাংলায়, মানে আমরা তো তখন মোটামুটি ভালো সিনেমা দেখছি, গান শুনছি, সবই উই ডোন্ট নো যে এই মিঠুন চক্রবর্তীর ছিল, মানে ভাবতে পারছেন একটা ছেলে লঞ্চ হচ্ছে, আমরা কিন্তু জানতাম না যে সে মিঠুন চক্রবর্তী ছিল। আমি বহু পরে জানতে পেরেছি সে মিঠুন চক্রবর্তীর ছেলে। মিমো যে মিঠুন চক্রবর্তী ছিল এবং মিমোই যে হন্টেড করেছে, এই দুটো মানুষের সেম, এটা আমি অনেক পরে জানি। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, যে পিআর থাকলে পেছনে কী হয় আর পিআর না থাকলে কী হয়। এবং মিমোকে যারা চেনে হচ্ছে ওই জিমি দেখে বা লুট দেখে বা রকি দেখে, তাদের বলবো একবার গিয়ে আপনি দেখুন যোগীরা সারারা, আমি দেখেছি ইস্কে দারিয়ান, যেখানে রোমান্টিক অভিনয় করেছে। সে সিনেমাগুলোতে ফ্লপ হয়েছে বলে অতটা পপুলার নয়, কিন্তু অভিনয়ে কিন্তু সে যে ডেভেলপমেন্ট করেছে, যে খেটেছে, দেখুন আজকে মিঠুন চক্রবর্তীর লিজেন্ড। সে চাইলে, সে বললে তার ছেলেকে একের পর এক বড় বড় সিনেমায় চান্স পেয়েছে। যার একটা বড় উদাহরণ হচ্ছে অর্জুন কাপুর। অর্জুন কাপুর দেখুন অর্জুন কাপুর হয়তো এখন এসে সিঙ্গাম এখানে ভালো পারফরমেন্স করছে, ঠিক আছে, বা এখন এসে হয়তো তার যে এই যে সিনেমাটা বেরিয়েছে মেরে বিবি কা হাজব্যান্ড, মেরে হাজব্যান্ড কি বিবি, এখানে তার কমিক টাইমিং ভালো লাগছে। কিন্তু আপনি তার আগে চলে যান গুন্ডে, পানিপাত, এই টাইপের যে সিনেমাগুলো সে করেছে, সেখানে তার অভিনয় দেখুন, হাসি পেয়ে যাবে আপনার। কিন্তু সে বড় বড় সিনেমায় চায়, ইভেন তার নাম দেখুন কত বড় নাম, এটাই হচ্ছে বলছি। কিন্তু মিঠুন চক্রবর্তীর ছেলে দেখুন, সে হয়তো ভালো অভিনয় তখন করতে পারতো না, কিন্তু যেহেতু তার বাবা পেছন থেকে তাকে সাপোর্ট দেয়নি, সেই পিআর টিমটা তার পেছনে কাজ করেনি, তাকে কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে। সে 15 বছর পরেও সে আজকে স্ট্রাগল করছে, সে প্রতিটা অডিশনে যাচ্ছে, তাকে রিজেক্ট করা হচ্ছে। দ্যাট ইজ আজকে সে নিজের অ্যাক্টিংয়ে দেখুন, আজকে নীরাজ পান্ডের কাছে তার নিশ্চয়ই মিঠুন চক্রবর্তী গিয়ে বলেছে যে তুমি চান্স দিয়ে দাও, সে চান্স দিয়ে দেয়নি। নীরাজ পান্ডের এখানে একটা ইম্পর্টেন্ট রোল পাচ্ছে, মানে সে নিজের অ্যাক্টিংটাকে সেখানে প্রুভ করেছে বলে পেয়েছে। তো এটাই আমি বলতে চাই যে এই পিআর টিম যে আসলে এদের পেছনে কাজ করছে, এই জিনিসটাতে আসলে কী হচ্ছে বলুন তো, এদের সেই অ্যাক্টিংয়ের খিদেটা মরে যাচ্ছে। আজকে মিমোর সেই খিদেটা আছে বলে কিন্তু সে আজকে নীরাজ পান্ডের সিনেমায় গিয়ে চান্স পাচ্ছে। কিন্তু যাদের পেছনে এই সাপোর্টটা নেই, যেমন লেফাতা লেডিসের নায়কটা, ঠিক আছে, সে কিন্তু দারুণ অভিনয় করেছে একটা রোম্যান্টিক সিনে। বা ইরফান খানের ছেলে বাবলি খান, এরা কিন্তু ভালো পারফরমেন্স করেছে। যারা রেলওয়ে ম্যান দেখেননি, তাদের আমি একবার রিকোয়েস্ট করবো গিয়ে দেখুন, সেখানে বাবুল খানের পারফরমেন্স দারুণ পারফরমেন্স করেছে। কিন্তু সেটাকে নিয়ে কথাই হয় না। কথা কাকে নিয়ে হয়? ইব্রাহিম আলী খান, যার একটা সবে সিনেমা নেটফ্লিক্সে সবে আসতে চলেছে, মানে তাকে তো মাথায় তুলে নাচছে লোকে। এটাই হচ্ছে ডিফারেন্স, যে পিআর পেছনে কাজ করে কী করছে, একটা ফেক জগৎ তৈরি করছে সেই নায়ককে নিয়ে। আসলে সে কিন্তু সেরকমই নয়। আপনি যখন বাস্তবে তার সঙ্গে যাবেন, দেখবেন সম্পূর্ণ ডিফারেন্ট মানুষ। আজকে সুশান্ত সিং রাজপুত যখন ওই বাচ্চাদের সঙ্গে মিশতো বা কিছু হতো, তখন কিন্তু এইসব নিয়ে চর্চা হতো না। সে মারা যাওয়ার পরে এইসব ভিডিওগুলো ভাইরাল হয়েছে খুব বেশি পরিমাণে, যে সে কতটা ডাউন টু আর্থ ছিল। তো এখনকার বলিউডের এই যে মানে স্টার কিড যেগুলো নতুন লঞ্চ হচ্ছে, তাদের বাবা মারা চাইছে এই জিনিসটাকে ইনক্যাশ করতে, যে এই ইমোশনটাকে ইনক্যাশ করতে, যে নিজের ছেলে মেয়েদের কেরিয়ারের ক্ষেত্রে। জানে মানুষ ইমোশনফুল, একবার যদি এই ইনক্যাশ করে যায়, একবার যদি কানেক্ট করে যায় মানুষের সঙ্গে, মানুষ দেখতে যাবে। বলছে বীর পাহাড়িয়া নাকি অক্ষয় কুমারের থেকে ভালো অভিনয় করেছে। হ্যাঁ, আমি নিজের ভিডিওতেও বলেছি এবং এখনও বলছি, বীর পাহাড়িয়া অভিনয় আমার ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে, মিথ্যে কথা এখানে বলবো না আমি। কিন্তু বীর পাহাড়ি অক্ষয় কুমার কখনো ছাপিয়ে গেছে এটা হতে পারে বীর পাহাড়ির পারফরমেন্স দ্বারা? এটা বলা হচ্ছে। আর প্রত্যেকটা জায়গায় তার একই জিনিস, একই ডায়লগ, একই রকম হাত জোড় করা, আর আপনি আমাদের সিনেমাটা দেখুন, খুব ভালো কাজ করেছি, এই হ্যান ত্যান। কারণ এর বাইরে সে স্ক্রিপ্টে কিছু জানেই না। রাশেদ থার্টিনের একটা ইন্টারভিউ দেখুন, সে মুখ খুলতেই পারে না, কী বলবে সেটাই জানে না। অনন্যা পান্ডে এত বড় বড় সিনেমা পরপর চান্স পেয়ে যাচ্ছে, অক্ষয় কুমারের সঙ্গে তার আপকামিং দিনের সিনেমা আসছে, কিন্তু মানে অভিনয়ের কোনো উন্নতি নেই। এদিকে আর একটা মেয়ে আছে, ওর নামটা আমার মনে পড়ছে না, রাধিকা মোহন আই থিঙ্ক,
যে অক্ষয় কুমারের সঙ্গে সারফিরাতে ছিল, ওই মেয়েটা দেখুন প্রত্যেকটা জায়গায়, বা ইয়ামি গুতম, সে এত ভালো ভালো পারফরমেন্স 16 হিট দিল। আর্টিকেল 370, 16 হিট, এত বড় হিট ফিল্ম, 150 কোটি টাকার কালেকশন করলো, যখন যেখানে ইন্ডিয়াতে ফেমিনিজমের ওপর সিনেমা চলেই না, ফেমিনিস্ট সিনেমা চলেই না, সেখানে সিনেমার এত বড় হিট হলো, কিন্তু সে কাজই পায় না বড় প্রোডাকশন হাউসে। এটা হচ্ছে পার্থক্য। যে আর মানুষ কী করে বলুন তো, মানুষ এদেরই সাপোর্ট করে। আজকে আরিয়ান খানের কোনো কাজই হলো না, ওই একটা ছোটো ব্যাডেস্ট অফ বলিউডের একটা ছোট্ট টিজার এসছে, যেখানে শাহরুখ খানই পুরো লাইমলাইট খেয়ে নিয়েছে, তার ছেলের না পারফরমেন্স বোঝা গেল না কিছু বোঝা গেল, মানুষ সেটাকে নিয়ে লাফালাফি করতে শুরু করতে, না আরিয়ান খান নাকি নেক্সট সুপারস্টার। ভাই আমার সত্যি বলছি, এখানে বাজে কথা, এখানে যদি মিঠুন চক্রবর্তী সাথে থাকতাম এটাই বলতাম, যে আমার ওই অভিনয় দেখে মনে হয়নি যে সে নেক্সট সুপারস্টার হতে পারবে। এবার আপনি বলবেন যে সে তো এখন অভিনয় করলো না, তাহলে কেন তাকে নিচু করা হচ্ছে? তাহলে তাকে সুপারস্টার বানিয়ে দেখানো হচ্ছে। আর যদি এদের সুপারস্টারই বানিয়ে দেওয়া হয়, তাহলে আজকে মিমো চক্রবর্তী, বাবিল খান, এদের মতো অ্যাক্টারদের, বা হর্ষবর্ধন রানী, যে সনম তেরি কসম, যার সিনেমাটা আজকে কাল্ট ক্লাসিক, একটা মানে কাল্ট ফলোয়িং পেয়ে গেছে, যে আজকে সিনেমাটা রিরানে গিয়ে 4 কোটি টাকার ওপেনিং নিয়ে নিয়েছে, নেট ওপেনিং। তো এদের কেন সাপোর্ট করা হচ্ছে না? চেষ্টার তো দাম থাকা উচিত না? আজকে দেখুন মিমো চক্রবর্তী, যারা যোগীরা স্যারেরা দেখেছেন, তারা দেখেছেন ওই যে লাল্লুর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আপনাকে হাসাবে, ক্যারেক্টারটা প্রেজেন্টেশনটাই আপনাকে হাসাবে। মানে হাসাতে পারা মানে কি, মানে সেই জায়গাটাতে সে খেটেছে। ইভেন আমি আর রকিতে মিমো চক্রবর্তীর পারফরমেন্স খুব একটা পছন্দ হয়নি, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, রকি সিনেমার সময় কিন্তু মিমো চক্রবর্তীর বাংলায় দাঁড়িয়ে একটা ভালো ফ্যান ফলোয়িং তৈরি হয়েছিল। ইয়েস, একটা ভালো পরিমাণ লোক রকির ওই যে পারফরমেন্স, অ্যাকশানস, এই জিনিসগুলোকে পছন্দ করেছিল। আপনি যদি বিশ্বাস না হয়, যারা বাংলা বুঝতে পারেন, তারা রকি সিনেমার যে ভিডিওগুলো ইউটিউবে আছে, ওই নিচে কমেন্টগুলো দেখুন, আপনি বুঝতে পেরে যাবেন যে ওই সিনেমাটা নিয়ে সত্যি, ওই নায়কটাকে নিয়ে সত্যি একটা সময় একটা তৈরি হয়েছিল, যে এটা দেবজিতের পরে নেক্সট সুপারস্টার। কারণ তখন অঙ্কুশ ফঙ্কুশ অতটা পপুলারভাবে আসেনি, এবং সোহম আস্তে আস্তে ফেডের হচ্ছে। সেই সময় 2013 সালে যখন রকি আসে, তখন অনেকের মনে হয়েছিল যে দেবজিতের পর নেক্সট সুপারস্টার হতে পারবে, বাট সে করতে পারেনি। কিন্তু সে কিন্তু চেষ্টা করে গেছে বারবার। এই যে মুলায়ম সিং যাদব যে সিনেমাটা, যেটা একেবারে বড় একটা ডিজাস্টার হয়েছিল, ওই সিনেমাটা তো একটা রিয়েল লাইফ ক্যারেক্টার সে যখন প্লে করছে, দেখবেন তার অভিনয় ভালো। তো এদের সাপোর্ট করা হচ্ছে না, সাপোর্ট করা হচ্ছে ওই তাদেরই যারা পিআর টিমকে নিয়ে কাজ করছে, যাদের পেছনে একটা পিআর কাজ করছে। আর এই জিনিসটাই কিন্তু আস্তে আস্তে শেষ করে দিচ্ছে ইন্ডাস্ট্রিকে। কারণ ইন্ডাস্ট্রির মধ্যে এরা তো ফেক জিনিস নিয়ে তৈরি হচ্ছে। মানুষ যখন অরিজিনালি তাদের সিনেমা দেখতে হলে যাচ্ছে, মানুষ ব্যর্থ হয়ে ফিরছে। আর মানুষের মধ্যে কী আছে, নতুন জেনারেশনের মধ্যে তো সেই জিনিসটাই নেই, এটাই মানুষের মনে আসছে। কারণ আদতে দেখুন, অজয় দেবগন তার বোনের ছেলেকে লঞ্চ করছে এত বড়োভাবে, ঠিক আছে, এত বিশালভাবে আজাদ সিনেমা নিজের প্রডিউস করে লঞ্চ করছে। আজকে আমির খান মানে এমন কোনো জায়গা বাদ রাখেনি যেখানে গিয়ে তার সিনেমার প্রমোশন হচ্ছে, কিন্তু মিঠুন চক্রবর্তীর ছেলের সময় তার ছেলের কিন্তু সিনেমার এত বড় প্রমোশন হয়নি, জিমির প্রমোশনই হয়নি, একটা খালি আই থিঙ্ক একটা লঞ্চ ইভেন্ট হয়েছিল, আর কিচ্ছু হয়নি। তো দ্যাট ইজ ইজ থিং। ইভেন যারা যেমন আহান শেট্টি দেখুন, তারা কিন্তু তার দারুণ পারফরমেন্স, কিন্তু সে কোনো চান্সই পায় না। কবে থেকে তারা রিলিজ করেছে, তারপরে এখন সে বর্ডার 2-এ কাজ করছে, যেখানে অনেকগুলো নায়ক আছে। তো এটা হচ্ছে মানে কী বলবো, ডেস্টিনি কিছু কিছু নায়কের, কিছু কিছু হিরোর। আর এই যে কথাটা যে নেপো কিডস, আর মানুষ কী বলুন তো, নেপো কিড কথাটা না, এই আরিয়ান খান, সুহানা খান, জুনেদ খান, তারপরে এই যে আমান দেবগান, এদের ক্ষেত্রে ব্যবহার করে না। খুশি কাপুর, এদের ক্ষেত্রে ব্যবহার করে না। ব্যবহার করে কাদের ক্ষেত্রে? এই বাবিল খান, মিমো চক্রবর্তী, এদের ক্ষেত্রে ব্যবহার করে। শাহিদ কাপুর, রণবীর কাপুর, এদের ক্ষেত্রে ব্যবহার করে। কিন্তু এদের মধ্যে 3টে ভাগ আছে। একটা ভাগ কি? একটা ভাগ হচ্ছে হয়তো তাদের অভিনয় কোয়ালিটি অতটা ভালো ছিল না, তারা চেষ্টা করছে ডেভেলপমেন্ট করার। আর একটা ভাগ হচ্ছে হ্যাঁ, তারা নেপোকিট হলে কী হবে, তাদের মধ্যে সত্যিই ট্যালেন্ট আছে, দম আছে কিছু করার। আর থার্ড পার্ট, যাদের কিছুই নেই কিন্তু বাবার বিশাল বড় সাপোর্ট রয়েছে, সেই সাপোর্টের জোরে পিআর টিম পেছনে কাজ করছে, মানুষকে উল্লু বানাচ্ছে। আমি খুব ডাউন টু আর্থ, এই বিশাল সুন্দরী, এই কিছুদিন আগে দেখুন, দেখুন এই পিআর টিমের সবথেকে বড় একটা প্রবলেমই যে মানুষ কতটা থেকে, এরা যত তাড়াতাড়ি মানুষকে তোলে তত তাড়াতাড়ি মানুষ ডাউনফল হয়ে যায়। তার একটা বড় উদাহরণ হচ্ছে তৃপ্তি ডিমরি। অ্যানিমেল রিলিজ করার পরে, বা রশ্মিকা মান্দানা, বা ওয়ামিকা গাব্বি, এদের প্রত্যেকে দেখুন, এদের যখন সিনেমাগুলো আসে, যখন
অমিকা গব্বির এই বেবিজন আসছে, তার আগে তাকে ঐশ্বর্য রায়ের থেকে সুন্দর, তার চোখ কথা বলে, এরম 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 হলো, সিনেমা ফ্লপ করলো, সেও নিচে নেমে গেল ধারাস করে। রশ্মিকা মান্দানাকে একসময় ন্যাশনাল ক্রাশ, এই ক্রাশ, হ্যান ক্রাশ, ত্যান ক্রাশ বলে দেওয়া হলো। তার পরপর কতগুলো সিনেমা ফ্লপ হলেও, যেসব সিনেমা খালি তার মুখটা দেখানোর জন্য, তার নাই সুন্দর ওই মানে কী বলবো বিউটিটা এনক্যাশ করার জন্য, তাকে এমন কোনো অভিনয় দেওয়া হলো না যেখানে এই শুধু পুষ্পা ছাড়া এমন কোনো তাকে অভিনয় দেওয়া হলো না যে যেখানে সে কিছু করে দেখাতে পারে। বা তৃপ্তি ডিমরি, যাকে অ্যানিমেল রিলিজ করে, অ্যানিমেলের আগে যে ভালো ভালো কাজ করেছিল, বুলবুল টুল এর মতো ভালো কাজ করেছিল, অ্যানিমেলে তাকে একটা যা হোক প্রেজেন্ট করা হলো, প্রেজেন্ট করার পর তাকে ন্যাশনাল ক্রাশ বানিয়ে দেওয়া হলো। তারপরে দেখুন দু একটা সিনেমা বক্স অফিসে অ্যাভারেজ ফ্লপ হলো, এখন পরপর দুটো সিনেমা থেকে বাদ চলে গেল, আশিকি 3 থেকে বাদ চলে গেল, আর একটা কী সিনেমা ছিল সেখান থেকেও বাদ গেল, এখন আর তাকে নিয়ে কিছু শোনা যায় না। এটাই হচ্ছে প্রবলেম। কারণ আপনি টাকা দিয়ে এই দিয়ে কদিন একটা লোককে তুলবেন যদি আপনার রেজাল্ট কিছু না আসে, তাই না? আর কিছু তো থাকতে হবে কোয়ালিটি, সেই কোয়ালিটি তো এদের মধ্যে নেই। আর এরা মানুষকে বোকা বানাচ্ছে, এইসব করছে। এখনকার জেনজেডের ছেলেরাই দেখছে এই আরিয়ান খান, এই বিশাল বড় ব্যাপার। আদতে ঠিক আছে, তার যখন সত্যি সেই দমটা তার মধ্যে থাকবে, সে অবশ্যই পাবে, অবশ্যই সেই জায়গাটা করতে পারবে। রণবীর কাপুরকে বলতে হয়নি কাউকে, ঋত্বিক রোশন বলতে হয়নি যে আমি রাকেশ রোশনের ছেলে, হ্যান ত্যান, সে দেখিয়ে দিয়েছে যখন এসছে। তো এই জিনিসটা পুরোপুরি মানে ওই এই জন্যই যে এই ঋত্বিক এদের জেনারেশনের পর থেকে আর বড়ো স্টার সেভাবে আসেনি, সুপারস্টার তো তৈরিই হয়নি, আর হবেও না যতদিন না এই জিনিসটাকে, এই পিয়ার জিনিসটাকে হবে। আর ন্যাচারাল যে রুট, মানুষের রুটের সাথে মিশতে হবে। আজকে অমিতাভ, মিঠুন, শাহরুখ, ঋত্বিক এরা কী করে তৈরি হয়েছে? কারণ এরা রুটের সাথে মিশেছে, মানুষের রুটের সাথে গিয়ে ধাক্কা মেরেছে এদের অ্যাক্টিং। তার জন্য অবশ্যই অ্যাক্টিংতে তো দরকার হবে। আমি বলছি না কখনো যে মিমো চক্রবর্তী দারুণ অ্যাক্টিং করে, না, সেটা কখনোই নয়, সেটা ভুল। কিন্তু আমি কী বলছি, এই যে সে চেষ্টা করছে দীর্ঘ 15 বছর ধরে। আজকে দেখুন না, এই যে আমির খানেরই ভাইপো হয় বোধ হয়, ইমরান খান, সে তো বড় বড় সিনেমা চান্স পেয়েছে, কিন্তু সিনেমা তার চলেনি, কিছু হয়নি, কিন্তু সে আজকে চলে গেছে, ইন্ডাস্ট্রি থেকে সরে গেছে, সে বিজনেস চালু করছে। কিন্তু মিমো, সে 15 বছর হয়ে যায়, তারও তো এত বিশাল মানে হিউজ বিজনেস আছে, সারা ভারতে তাদের হোটেল চেঞ্জ রয়েছে, সে ছেড়ে দিতেই পারতো, কিন্তু না, সে কিন্তু 15 বছর সে ফ্লপ হয়েছে, বিগ রেট সিনেমা করেছে, অনেক সিনেমা ডিজাস্টার হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে কাজ করছে। আজকে নেটফ্লিক্সের মতো জায়গায় গিয়ে সে কাজ পাচ্ছে, নীরজ পান্ডের মতো ডিরেক্টর, তার মানে কি সে কাজটা করেছে মন দিয়ে। তো এই জিনিসটাকে সাপোর্ট করা উচিত নাকি? বাবিল খান রেলওয়ে ম্যানে কি দারুণ পারফরমেন্স করেছে, তো সেই জিনিসটাকে সাপোর্ট করছে না আমরা, এটা ভুল। আর এইভাবেই পিআর মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে, আর ভুল মানুষকে প্রমোট করছে। এই জিনিসটা থেকে বাঁচতে হবে আমাদের, নয়তো আজকে হিন্দিতে আসছে, কালকে বাংলাতে ঢুকবে, এইভাবে সব শেষ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু সাউথে নেই, দেখবেন। তো এটাই আজকে আমার ভিডিওর মেন বক্তব্য ছিল। ভিডিওটা কেমন লাগলো জানা দেবেন, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। কিন্তু আবার আমি খুব খেটেছি, খুব খাটি। ঠিক আছে, চলুন, টাটা।